আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের 15তম লাইভ ক্লাসে। তোমাদের সাথে আমি ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। তোমরা জানো যে এই সময়টা রবিবার দিন 9:30 থেকে 10টা। এই সময়টা আমি সিভিল ডিপার্টমেন্টের ডিজাইন অফ স্ট্রাকচার 1 ষষ্ঠ পর্বের এই সাবজেক্টটি নিয়ে তোমাদের সাথে লাইভ ক্লাসে থাকি। গত রবিবার পবিত্র আশুরার কারণে বন্ধ ছিল, সেই কারণে গত রবিবারের ক্লাসটা আজকে হচ্ছে। এর আগের রবিবারে, তার মানে লাইভ ক্লাস 14-এ আমরা লিন্টেল সম্বন্ধে আলোচনা করেছিলাম, বিশেষ করে লিন্টেলের উপরে লোডগুলা কিভাবে আসে। আশা করি এর মধ্যে তোমরা এটা ভালো মতোই রপ্ত করে ফেলেছো। লিন্টেলের উপরে লোডটা ক্যালকুলেট করতে পারলে বাকি একটা রেক্ট্যাঙ্গুলার টিনি রেক্ট্যাঙ্গুলার বিম, একটা ছোট রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করা যেরকম সেরকমই হবে এটা। এই জন্য আমি আজকে তোমাদের একটা ডিজাইন করে দেখাবো। দরজা বা জানালা, সম্ভবত দরজা বা জানালা ডিজাইন করে দেখাবো লিন্টেলটা কিভাবে ডিজাইন করতে হয়। কিন্তু এটা একটা ভালো করে মনে রাখো, এটা একটা টিনি রেক্ট্যাঙ্গুলার বিম। এখানে শুধুমাত্র আমি বিগত ক্লাসে, জাস্ট গত ক্লাসটা হয় নাই, কিন্তু তোমরা নিশ্চয়ই প্র্যাকটিসে আছো। লোড ক্যালকুলেশনটা দুইটা কন্ডিশন আমরা দেখেছিলাম। একটা হলো ওয়ালের উপরে, লিন্টেলের উপরে যে ওয়াল আছে সেই ওয়ালটার হাইট এইচ, ছোট হাত মানে ছোট হাতের এইচ দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। আর লিন্টেলটাকে বেস ধরে একটা সমবাহু ত্রিভুজ আঁকলে যে হাইট পাওয়া যায়, যেটা L/2 মানে স্প্যান বাই 2 1060, এইটা দিয়ে বের হয়। এই দুইটা থেকে কন্ডিশন 1 হবে না 2 হবে, সেটা আমরা বের করে নিতে হয় আগে। যদি স্মল এইচ মানে হাইট অফ ওয়াল যদি L/2 1060 এর চেয়ে বেশি হয় তাহলে কন্ডিশন 1 হবে, আর যদি কম হয় তাহলে কন্ডিশন 2 হবে। এই জিনিসটা কেমনে হয়, কি হয়, এটা ডিটেলস আলোচনা করেছিলাম। তোমরা এটা ওই ভিডিওগুলা বারবার দেখে প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলবো। তো আজকের ডিজাইনে আমরা চলে যাই। তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট একটা যে প্রবলেম রাখা হয়েছে, সেটা হলো একটি বেডরুমের জানালার আকার 210 মিটার ইন্টু 210 মিলিমিটার ইন্টু 120 মিলিমিটার। এক্ষেত্রে একটু কথা বলে রাখি, এই জানালার আকার, দরজার আকার এর স্ট্যান্ডার্ড সাইজ আছে, এগুলো তোমরা কনস্ট্রাকশন মেথডে প্রসেসে পড়ার কথা। স্ট্যান্ডার্ড সাইজগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে, কারণ এখানে আমি কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ ব্যবহার করেছি। দরজা জানালার কিছু স্ট্যান্ডার্ড আছে, তারপরে একটু এদিক ওদিক অনেক সময় করা হয়, কিন্তু স্ট্যান্ডার্ড মাপগুলা কোন জায়গায় কোন রুমে কত সাইজে, এই জিনিসগুলো তোমরা অবশ্যই কনস্ট্রাকশন প্রসেস বা এইসব বই ঘেটে জেনে নেবা। এটা ডিজাইনের বিষয় না, তবে আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। যেমন এখানে বেডরুমের জানালার আকার 210 মিলিমিটার ইন্টু 120 মিলিমিটার আকার বলেছি। জানালার উপরে লিন্টেল ডিজাইন করো যখন উহার উপর 25 সেন্টিমিটার প্রশস্ত দেওয়াল এবং দেওয়ালের উচ্চতা 2 মিটার, তথ্যাদি নিম্নরূপ। তাহলে আমরা এই প্রশ্নটা পড়ার মধ্যে আমরা কি পেলাম, জানালার আকারটা পেয়ে গেলাম 210 মিলিমিটার ইন্টু 120 মিলিমিটার। তা কাজ করার সময় আমাদের নিশ্চয়ই মিটারে কাজ করতে হবে। মিটারে কাজ করতে হলে মিলিমিটার থেকে মিটারে কনভার্সনটা কত হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যদি যায় তাহলে
10, আর মিটারে গেলে 100। তাহলে এইভাবে কনভার্টটা করে নিতে হবে। তো মিলিমিটারে এটা একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে হলে ওয়ালের প্রস্থ, ওয়ালের প্রস্থ প্রস্থ বা উইডথ অফ ওয়াল হলো 25 সেন্টিমিটার। সাধারণত এখন 25 অথবা 12.5, 12.5, মানে পার্টিশন ওয়ালগুলো ভিতরের, এমনকি এখন আউটার ওয়ালও, যেহেতু ফ্রেম স্ট্রাকচার, আউটার ওয়ালও 12.5 সেন্টিমিটার বা আহ, যেটা আমরা 5 ইঞ্চি ওয়াল বলি আর কি, সেরকম হয়। আর বলা হয়েছে দেওয়ালের উপরে দেওয়ালের উচ্চতা, লিন্টেলের উপরে দেওয়ালের উচ্চতা 2 মিটার। তথ্যগুলো দেওয়া আছে, প্রাইম সির মান দেওয়া আছে 210, এফএস 1400, এন 10, জে এর মান দেওয়া আছে, কারণ এগুলো তোমরা প্র্যাকটিস করেছো যেহেতু, সেজন্য এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আবার এখানে ক্যালকুলেট করার, তোমরা প্র্যাকটিসের মধ্যে বহুবার এগুলো করেছো, সেজন্য আবারও তোমরা করবা। কিন্তু আমি এখানে তোমাদেরকে আর জে, কে, আর এগুলা বের করা দেখাচ্ছি না, এই জন্য জে এর মানটা লাগবে বলে দিলাম 0.88, আর এর মান 15.50, ভিসি 4.23, ইউ অ্যালাউয়েবল 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের লোড ক্যালকুলেশন করতে হবে। লোড ক্যালকুলেশন করতে গেলে স্প্যানটা কত, স্প্যানটা হলো, স্মরণ করো যে আমাদের এখানে 210টা হলো আনুভূমিক। সবসময় মনে রাখবা, প্রথম যে মাপটা দেওয়া থাকবে সেটা থাকবে হরাইজন্টাল, হরাইজন্টাল ডাইমেনশনটা প্রথমে দেওয়া থাকবে। তাহলে প্রথমে দেওয়া ছিল 210, তাহলে 210কে যখন মিটারে নিয়ে আসলাম, 210কে মিটারে নিয়ে আসার কারণে 100 দিয়ে ভাগ দিলে 2.10, এর সাথে বেয়ারিং যোগ দিতে হবে 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার বেয়ারিং যোগ যদি দেওয়া হয়, তাহলে টোটাল স্প্যানটা দাঁড়ায় 2.25 স্প্যান বের হয়ে গেল। আর ওয়ালে লিন্টেলের ডেপথটা আমরা সাধারণত ধরে নিই, সাধারণত 15 সেন্টিমিটার, হেভি স্ট্রাকচারের ক্ষেত্রে এটা 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এটা ধরেই নিতে হয়। এবং সাধারণত 15ই তোমরা দেখবা, আর খুব বেশি হেভি স্ট্রাকচার যদি হয় তখন 20 পর্যন্ত হতে পারে। আর ওয়ালের প্রস্থ আমাদের জানা থাকে, যেমন এখানে ওয়ালের প্রস্থ 25 সেন্টিমিটার বলা আছে। তা লিন্টেলটা প্রস্থ তাই হবে যতটুকু ওয়াল হবে। লিন্টেল যদি ওয়াল যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে লিন্টেলও 25 সেন্টিমিটার হবে। ওয়াল যদি 12.5 হয়, তাহলে লিন্টেলও 12.5 হবে। নর্মালি এটাই নিয়ম। এরপরে আমাদের বের করে দেখতে হবে যে ক্যাপিটাল এইচ মানে L/2 tan 60 সমান কত হয়। তাহলে এখানে এল এর মান আমরা একটু আগে পেয়ে গেছি এখান থেকে, এই যে এল এর মান 2.25, তাহলে এল এর মান 2.25 যদি বসাই দেই আর tan 60 যদি করে, তাহলে ক্যালকুলেট করলে 1.95 আসে। কিন্তু আমরা প্রশ্নের মধ্যে মানে প্রবলেমের মধ্যে যেটা দেওয়া ছিল সেটা হলো লিন্টেলের উপরস্থ দেওয়ালের উচ্চতা 2 মিটার। তাহলে এই এইচটা 2 মিটারের চেয়ে ছোট হয়ে গেছে, এইচ ইজ লেস দেন 2 মিটার। আর তাহলে আমরা যখন এইচ ইজ লেস দেন 2 মিটার হয়, মানে ওয়াল হাইটটা যখন বেশি হয়ে যায়, স্মল এইচটা যদি বেশি হয়ে যায়, এটা মাথায় রাখলেই হবে। স্মল এইচ বেশি হলে কন্ডিশন 1, স্মল এইচ যদি কম হয় তাহলে কন্ডিশন 2। তাহলে আমরা পড়ে গেলাম কন্ডিশন 1-এ। কন্ডিশন 1 হলে ফিগারটা এরকম হবে। এটা তো আমাদের লিন্টেল, লিন্টেল, এটা ওয়াল, এখানে কভার বেয়ারিং, এটা ইনার টু ইনার, এটা স্প্যান। এইখানে স্প্যান কত? 2.25 স্প্যান। এরপরে আমরা এই মাপটা বের করব।
অর্থাৎ ক্যাপিটাল এইচটা বের করব। তো এইচ স্মল এইচ মানে টোটাল হাইটটা আমাদের দেওয়া আছে এখানে 2 মিটার, আর এই ক্যাপিটাল এইচ তার মানে L/2 tan60, এটার মান আমরা একটু আগে বের করে আসছি। তাহলে ব্যাপারটা দাঁড়াইছে এরকম, ক্যাপিটাল এইচ ইজ লেস দেন স্মল এইচ, তার মানে ওয়াল হাইটের চাইতে L/2 tan60। এখানে তোমরা গাইড দিয়ে কনফিউজড হয়ে যায় না, গাইডের ভিতরে এদিক ওদিক অনেক সময় করে ফেলছে। তুমি মূল জিনিসটা বোঝো যে এই হাইটটা আমাদের বের করতে হলে, এই ট্রায়াঙ্গেলের হাইটটা বের করতে হলে এল বাই, এটার ভূমি হলো L/2 আর অ্যাঙ্গেল হলো 60 tan60 বের হয়ে যাবে। তাহলে আমরা কন্ডিশন ওয়ানে ওয়ানে আছি, টুতে না। যদি টুতে যাইতাম তাহলে টু এর চিত্রটা আসতো। তাহলে কন্ডিশন ওয়ানে আমরা আছি। তাহলে কন্ডিশন ওয়ানে থাকলে যে এখন আমরা লোড ক্যালকুলেশন করার সময় এই জিনিস এটা তোমাদের দেখাইতে ভুলে গেছিলাম। কন্ডিশন টু যদি হয় তাহলে শুধু এই ওয়ালের লোডটা লিন্টেল বহন করবে। আবার খেয়াল করো, কন্ডিশন ওয়ান যদি হয় তাহলে এই ট্রায়াঙ্গল, তার মানে ক্যাপিটাল এইচ ইজ লেস দেন ওয়াল হাইট, তখন এই শ্যাডেড এরিয়াটা অর্থাৎ ট্রায়াঙ্গুলার পর্শনের শুধুমাত্র ওজনটা বহন করবে যদি কন্ডিশন ওয়ান হয়। তাহলে আমাদের এখানে কন্ডিশন ওয়ান হয়েছে, কন্ডিশন টু আমাদের লাগছে না, আমাদেরটাও কন্ডিশন ওয়ান হয়েছে। তাহলে লোড ক্যালকুলেশন করার সময় আমরা এইটা পেয়ে গিয়েছিলাম আগে, এইটুক পর্যন্ত। স্লাইডটা ডিস্টার্ব করছে, এটা দিয়ে যেতে হবে। লোড ক্যালকুলেশন এইটুক আলোচনা আমরা এখানে থেমে গেছিলাম। তাহলে ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু L/2 tan60, যেটা ক্যালকুলেট করলে 1.92 আসে, 95 আসে। তার মানে টু এর চেয়ে এটা ছোট, কন্ডিশন ওয়ান হয়েছে। তাহলে লোড ক্যালকুলেশন যখন করব তখন ওয়েট অফ ওয়াল, কন্ডিশন ওয়ানের ক্ষেত্রে ওয়েট অফ ওয়াল হবে স্প্যান মানে 2.25 ইন্টু উইথ, উইথ হলো 0.25 এবং হাইট, হাইট এখানে এই হাইট আমি কন্ডিশনে আমরা দেখে আসছিলাম। এই জায়গাটাই ক্লিয়ার হওয়ার জিনিস। কন্ডিশনে আমরা দেখে আসছিলাম যে এখানে কন্ডিশন ওয়ানের ক্ষেত্রে এই এইচটা ব্যবহার হয়েছে L/2 tan60। তাহলে L/2 tan60 এখানে 1.95, আর কন্ডিশন টু হলে রেক্ট্যাঙ্গুলার সাইজ, সেটা আমি আজকে সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, আর সময় পাইলে আমি করাই দেবো। এরপরে সেলফ ওয়েট অফ লিন্টেল, সেলফ ওয়েট অফ লিন্টেলের ক্ষেত্রে এটা সহজ। লিন্টেলের স্প্যান আছে, প্রস্থ আছে, আর গভীরতা আমরা ধরে নিচ্ছি 0.15 মানে 15 সেন্টিমিটার। আগেরটা ছিল ইট, যেহেতু ওয়াল সাধারণত ইটের হয় সেজন্য 1920, আর এখানে 2400, কারণ এটা কনক্রিটের তৈরি, লিন্টেলটা কনক্রিটের তৈরি। তাহলে দুইটাকে যোগ করলে যা হবে সেটাই হবে টোটাল ওয়েট। তা টোটাল ওয়েট এখানে আমাদের আসলো 2309 কেজি। এরপরে সরি, আমরা স্টেপ টুতে যাব। স্টেপ টু হলো ম্যাক্সিমাম ভার্টিক্যাল শেয়ার, ম্যাক্সিমাম ভার্টিক্যাল শেয়ার ফোর্স। এখন আমি যেটা শুরুতেই বলেছিলাম, এটা একটা টিনি একটা রেক্ট্যাঙ্গুলার বিম। তাহলে
এবং সিম্পলি সাপোর্টেড, তাহলে ভি ইজ ইকুয়াল টু W/2। 2309 ছিল, 2 দিয়ে ভাগ দিলে যা আসে তাই। এরপরে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে এখানে একটা কথা আছে, বেন্ডিং মোমেন্ট আমরা দুইবার বের করব। একবার হলো ওয়ালের ওয়েটের সাপেক্ষে, আর একবার হলো ওয়ালের ক্ষেত্রে একটু চেঞ্জ ছিল। M1 বলতেছি আমরা এটাকে, M1 সমান W1 ইন্টু L/6, W1 ইন্টু L/6। তাহলে W1 মানে যখন ওয়েট অফ ওয়াল যেটা বের করছিলাম সেটা W1, যেটা 2106 আসছে, 2106 আসছিল। আর এল তো 2.25 এল, আর 6 এটা সূত্র। তাকে 100 দিয়ে কিন্তু গুণ করতে হবে সবসময় কেজি সেন্টিমিটার বের করা। এখানে 100 দিয়ে 100টা আমি লিখি নাই, ইচ্ছা করেই লিখি নাই, যে তোমরা এটা মাথায় রাখতে পারো কিনা। সবসময় কেজি মিটারে বের হয়ে আসে, কারণ এগুলো সব এই এলটা মিটারে থাকে। 100 দিয়ে অল টাইম গুণ করতে হবে সেন্টিমিটার বানানোর জন্য, যে এখানে কেজি সিএম করা হয়েছে, কিন্তু এটা কিন্তু সূত্রের মধ্যে নাই। তোমরা এখানে 100 দিয়ে গুণ করে দিতে পারো, আগেও আমি যে দেখা যখন করছি তখন 100 দিয়ে দিছি। এই লিন্টেলের সময় আর 100 দিয়ে গুণ করলাম না, এই জন্য যে তোমরা এটা ধরতে পারো কিনা, যেখানে 100 দিয়ে গুণ করে নিতে হয় কেজি সেন্টিমিটার বানানোর জন্য। তারপর M2 হলো ওই একই, ω/L/8, তার মানে আগের যে সূত্র, সিম্পলি সাপোর্টেড এর যে সূত্র, কিন্তু এখানে ওমেগা ডাব্লু নিয়ে আমরা কাজ করছি। W/L/8, W2 বলতেছি, তার মানে লিন্টেলের যে ওজন। প্রথম যেদিন লিন্টেল সম্বন্ধে আলোচনা করেছিলাম সেদিন আমি বলেছিলাম যে ওয়ালের ওয়েটটা এবং মোমেন্টটা দুই ভাগ করতে হয়, এইটুক মাথায়, এইটুক ডিফারেন্স, আর বাদ বাকি সব হুবহু একই রকম। তাহলে M2 W2 L/8 এটা ক্যালকুলেট করলে এটা মোমেন্টটা দাঁড়ায় 5710। তাহলে টোটাল মোমেন্ট দুইটাকে যোগ করলে হয়ে যাবে M1 আর M2, M ইজ ইকুয়াল টু, এটা বের হয়ে গেল। তাহলে মূল কাজটা আমাদের হয়ে গেল। ডি বের করার দরকার নেই, কারণ কি বলে, বি আমাদের জানাই আছে 25 সেন্টিমিটার। ডি আমরা দেখবো ইফেক্টিভ ডেপথ, যদিও আমাদের ইফেক্টিভ ডেপথটা জানাই আছে 15 সেন্টিমিটার, আমরা ধরেই নিছি টোটাল ডেপথটা। তাহলে ইফেক্টিভ ডেপথ ওখান থেকে কভারিংটা বিয়োগ, টোটাল কভারিংটা বিয়োগ দিলেই হয়ে যায়। তারপর আমরা একটা চেক করে দেখার জন্য করে দেখতে পারি যে ডি ইজ ইকুয়াল টু, এখানে দেখো ডি ইজ ইকুয়াল টু 14.93 আসছে, তার মানে আমরা যে 15 ধরছি সেটা ঠিক আছে। তাহলে টোটাল ডেপথ এর সাথে কভারিংটা দেও, কভারিংটা কেউ 3 ধরে, কেউ 3.5 ধরে, কেউ 4 ধরে, যে কোনো একটা তুমি ধরে নিতে পারো, কারণ লিন্টেল যেহেতু ছোট, এর জন্য কভারিং বা ফায়ার প্রুফিংটাও কম ধরলে হবে। তোমাদের এখানে আমি একটু বেশি ধরে দেখাচ্ছি যে টোটাল ডেপটা 18 লাগে, কিন্তু আমরা টোটাল ডেপটা ধরেছিলাম 15। 15ই রাখতে হবে, তার থেকে বিয়েছে, সেজন্য এখানে ক্লিয়ার কভারিংটা 3 না ধরে টোটাল কভারিং তুমি 3 ধরতে পারো। আমি এখানে টোটাল কভারিংটা 4 ধরে কাজ করেছি। তোমাদের মনে আছে যে আমরা যখন বিম ডিজাইন করেছি তখন কিন্তু ক্লিয়ার কভারিং 5 ধরেছি, এখানেও ক্লিয়ার কভারিং 5 ধরার কথা, কিন্তু যেহেতু লিন্টেলটা ছোট এবং সেফ প্লেসে থাকে, সেজন্য এখানে এত বেশি লাগে না, 3 ধরলেও হয়ে যায়, 3.5 ধরলেও হয়ে যায়। আমি 4 ধরে, যেহেতু আমাদের টোটাল ডেপথটা 15 ছিল, ধরেই নিয়েছিলাম, এটা একটা চেকে কিন্তু বেশি চলে আসছে, চেকে অনেক বেশি চলে আসছে। চেকে এই বেশিটা আসবে না, নর্মালি আসবে না। এখানে কোনো একটা জিনিসের বেশি কমের কারণে হয়তোবা চেকে বেশি চলে আসছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু যেটা দাঁড়ালো সেটা হলো 11। এটা ধরে আমরা কাজ করব। টোটাল কভারিং আমরা 4 ধরে নিছি, তার থেকে 11। কেন এইখানে ডিটা আমি বেশি রাখলাম, সে মূল কারণটা হলো তোমরা পরীক্ষার খাতায় বা প্র্যাকটিস করার সময় এরকম অবস্থা কিন্তু তোমাদের আসতে পারে,
সেক্ষেত্রে তোমাকে কিন্তু আবার পিছন থেকে ব্যাক করে কাজ করে আসতে হবে, কারণ যা ধরা হয়েছে তার চেয়ে আমরা ধরে নিচ্ছি 15, কিন্তু তার চেয়ে বেশি লাগছে, কিন্তু 15-এর চেয়ে বেশি সাধারণত লাগে না। নর্মালি 15ই 15ই হয়, হেভি স্ট্রাকচারের ক্ষেত্রে গিয়ে 20 সেন্টিমিটার এরকম লাগে। কিন্তু এইখানে দেখো তোমার প্রায় 20 সেন্টিমিটার মতোই লেগে যাচ্ছে। কিন্তু আমি এখান পর্যন্ত ঠিক রেখে এখানে এসে এই কথাগুলো মুখে বললাম। তোমরা যখন প্র্যাকটিস করবা তখন এইটা খেয়াল রাখবা যে এইটা অনেক কমই হবে, 10, 9 এরকম কিছু একটা হবে। তার মানে 15 এর সাথে টোটাল কভারিং যোগ দিলেও 15-র বেশি কোনোদিন সাধারণত হয় না। কিন্তু আমি এরকম প্রবলেম কিন্তু তোমাদের পড়তে হয়, বিশেষ করে গাইড ফলো করো যারা, বা 99.99% সেল এই গাইড ফলো করো, তখন কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হয়, তখন তোমরা অবাক হয়ে যাও। এই কথাগুলো বলার জন্য আমি ইচ্ছা করে এখানে এটা বেশি রেখেছি। তাহলে আমার মনে হয় আর তোমাদের বোঝার অসুবিধা নেই। এই জিনিসগুলো তোমরা এখানে যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো তোমরা আগেই দেখেছো। এটা হলো টোটাল কভারিং, এর নিচের গুলা হলো রড, উপরে হ্যাঙ্গার বার, এটা ক্লিয়ার কভারিং, এটা আর আলোচনা করছি না। তাহলে D11 নিয়ে আমরা চলবো এখন। এরিয়া অফ স্টিল M/FSJD ক্যালকুলেশন করলে 6.25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে দুইটা 16 mm বার এবং দুইটা 12 মিলিমিটার ডায়া বার, এই এই হবে ডিসিশন। তাহলে এরিয়া অফ স্টিল হয়ে গেল। মানে দুই পাশে দুইটা 16 দিয়ে দিলাম, আর মাঝখানে দুইটা বড় সাইজের গুলা দুই পাশে দিতে হয়, আর হ্যাঙ্গার বার যেটা থাকে সেটাও ওই বড় দুইটাই থাকে। এরপরে শেয়ার স্ট্রেস চেক, তার মানে স্টিরাপের জন্য। তাহলে VCR/BD, এখান থেকে মান বের হয়ে আসলো। ভিসিআর ভিসিআর এর মান প্রথমে বের করে নিতে হয়, তারপর এগুলা সব আগেই হয়ে গেছে, লম্বা আলোচনায় আমি যেতে চাচ্ছি না। দেখো, স্টিরাপ নট রিকোয়ার্ড, কারণ ভিসিআর লিন্টেলের ক্ষেত্রে স্টিরাপ লাগে না সাধারণত, কিন্তু এসিআই কোড বলছে কি, যদি স্টিরাপ না লাগে তাহলে ডিস্টেন্স পরপর দিতে হবে। ডি আমাদের ছিল 11, তাহলে ইউজ 10 মিলিমিটার ডায়াবার at the rate of 11 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। যেহেতু স্টিরাপ লাগবে না, একটা জিনিস খেয়াল করো এখানে, যেহেতু স্টিরাপ লাগবে না, সুতরাং স্পেসিং আর আমাদের বের করা লাগছে না, স্পেসও বের করা লাগতেছে না। তার মানে 7 নম্বর এবং 8 নম্বর স্টেপটা কিন্তু চলে গেল। সরাসরি আমরা বন্ডে, তোমাদের বোঝার জন্য আমি এখানে 9 লিখেছি, কিন্তু আসলে এটা কিন্তু ওটা যদি 6 হয় তাহলে এটা 7 নম্বর হয়, কিন্তু তোমরা গোলায় ফেলবে, সেই জন্য আমি এখানে 9 রেখেছি। 7 আর 8 লাগে না লিন্টেলের ক্ষেত্রে সাধারণত। সিরাপটা এসিএইচ কোড যেভাবে বলছে যে মিনিমাম দিতে হবে, সেইটা সেইটা দিলেই হয়ে যায়। তাহলে বন্ড চেক করার ক্ষেত্রে তোমরা যে সূত্র জানো, V=σ0 JD, সেটা দিয়ে বের করলে বন্ডে এটা কখনোই ফেল করবে না। 16 দেওয়া আছে, এখানে দেখো মাত্র 6 আসছে। তো এই ছিল লিন্টেল ডিজাইন। লিন্টেল এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো যে এখানে ওয়ালের যে ওজন, সেই ওয়ালের ওজনটা বের করা, এবং কন্ডিশন 1 নাকি কন্ডিশন 2। ডিটেল ড্রয়িংটা একটু দেখে নাও। ডিটেল ড্রয়িং লং সেকশন ক্রস সেকশন থাকবে ওই আগের মতোই। এখানে 2.25, প্রস্থ হলো 25 সেন্টিমিটার, আর গভীরতা হলো 15 সেন্টিমিটার। রডগুলো দেওয়া আছে দুইটা 16 এবং দুইটা 12, সেম অ্যাজ হ্যাঙ্গার বার। আর স্পেসিং হলো 11 সেন্টিমিটার পরপর, তার মানে এইগুলা সব 11। আর প্রথমটা 11-এর অর্ধেক, 11-এর অর্ধেক 6 সেন্টিমিটার প্রথমটা দিতে হবে। দিস ইজ লিন্টেল ডিজাইন। তাহলে এখানে দেখো, একটা সিম্পল বিম ডিজাইন করতে যা করা তাই আমরা করেছি, কিন্তু
লোড ক্যালকুলেশনটা আর মোমেন্টের ঘরে ২ ভাগ করে করতে হয়। এই জিনিসটা মাথায় থাকলেই তোমরা লিন্টেলটা বুঝতে পারবা। তো আমি এখানে তোমাদের জন্য বাড়ির কাজ ৩টা আ বাড়ির কাজ দিয়েছি। তোমরা ৩টাকে করে নাও। আ এখানে একটুখানি ভুল আছে। এটা কারেকশন করে নাও, আমি খেয়াল করিনি এটা। এটা সেন্টিমিটার হবে। ১২০ সেন্টিমিটার ইন্টু ২১০ সেন্টিমিটার। যতগুলা মিলিমিটার আছে এগুলো সব সেন্টিমিটার হবে। সেমি, তো সেমি হবে। যতগুলা মিলিমিটার যেগুলো আছে সেগুলো সব সেন্টিমিটার হবে। এই জায়গায় সিএম হবে, এত সেন্টিমিটার। এগুলো সব সিএম হবে, মিলিমিটার গুলা সব সেন্টিমিটার হবে। চোখে পড়ে নাই আমার, মিলিমিটার গুলা সব সেন্টিমিটার হবে। সব তিনটা অঙ্কের ভিতরেই এই মিস্টেকটা হয়ে গেছে। সেন্টিমিটার। তাহলে ৩টা অঙ্ক দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা ছবি তুলে অঙ্কগুলা করে নাও। এটা বাড়িতে ভালো মতো করবে। বিশেষ করে দরজা করার সময় দেখবে যে কন্ডিশন 2 তে সহজে বেশিরভাগ সময় চলে যাবে কন্ডিশন, কারণ দরজার স্প্যানটা খুব ছোট। আর জানালা করার সময় কন্ডিশন 1 বেশিরভাগ ক্ষেত্রে হবে। বা ৩টা করো খুব ভালো মতো। করার পরে তোমার ধারণাটা হবে। লোড ক্যালকুলেশন এবং মোমেন্ট ক্যালকুলেশন, এই ২টাই শুধুমাত্র ডিফারেন্স। বাদবাকি সব একটা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করতে যে স্টেপগুলা বা যে সিস্টেম, তাই। লোড ক্যালকুলেশনে কন্ডিশন 1, কন্ডিশন 2 ধরে নিয়ে W1, W2 সেইটাকে ধরে আবার মোমেন্ট 1, মোমেন্ট 2, তারপর বাদবাকিগুলা সব আগের মতো। আশা করি বুঝতে পেরেছো। এইটা একটু ভালো মতো খেয়াল রাখো, এখানে ভুলে সেন্টিমিটারের জায়গায় মিলিমিটার লেখা হয়ে গেছে। সেমি হবে এটা, মিমি হয়ে গেছে। তো এটা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। সেন্টিমিটার স্কোয়ার ভেবো না আবার। তো এই ছিল আজকের আলোচনা। যদি এরপর মনে হয় আমার আমার বিশ্বাস তোমরা বুঝে ফেলেছো। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করো। আর ভিডিওটা আমরা সবসময় বলি যে বারবার দেখো, ভিডিওগুলো সংগ্রহে রাখা দরকার, বারবার দেখা দরকার। এবং যত তুমি দেখবা তত তোমার শেখা বা লার্নিংটা হবে। একবার দেখবা একরকম লার্নিং হবে, দ্বিতীয়বারে দেখবা আরেকটা জিনিস বের হচ্ছে, তৃতীয়বারে যতবার দেখা যায় ভিডিওগুলা তত ভালো হয়। আর এই যে তোমাদের এই পরিশ্রম, এই যে ইনভেস্টমেন্ট, এই জ্ঞানের জন্য যে ইনভেস্টমেন্ট, এটা সবচেয়ে বেশি তোমাকে লাভ দেবে। এখানে যে কথাটা লেখা আছে, অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। জ্ঞানের জন্য যে ইনভেস্টমেন্টটা করা হয়, যে সময়টা, যে পরিশ্রমটা, যে কষ্টটা দেওয়া হয়, সেটাই সবচেয়ে বেশি লাভ দেয়। সুতরাং করোনার মধ্যে এমনি তোমরা বহুদিন ক্লাস থেকে দূরে, কিন্তু বই থেকে দূরে থাকবা না। প্র্যাকটিস করতে থাক। আমরা সপ্তাহে একটা ক্লাস নিচ্ছি, এক একটা সাবজেক্টে। কিন্তু এগুলো তো করবে, পিছনেও যদি কোনো ল্যাগিং থাকে সেগুলো সেরে নেবে। এবং পরীক্ষা যেদিনই হোক, কারণ করোনা মহামারী শেষ না হলে পরীক্ষা কঠিন। তোমরা খবর পাবা যখন পরীক্ষা হবে। অনেকেই প্রশ্ন করো যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা কবে হওয়ার চেয়ে তুমি রেডি হও, সেটা আসল। তুমি যদি যোগ্য হয়ে যাও, তোমার সার্টিফিকেট তোমাকে তোমার সার্টিফিকেট যথাসময়ে চলেও আসবে, আর এটা তোমার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।